বিএনপির এই ছাত্রী বুদ্ধিজীবীরা চিন্তায় বাকশালী এবং শাহবাগী, দিল্লির গোলাম। শহীদ জিয়ার যে রাজনীতি, এই রাজনীতিটা বোঝা এবং অন্তর থেকে ধারণ করার মতো বিএনপিতে নেতা নাই। চেতনা ব্যবসা, ৭১-এর যুদ্ধ, ৭২-এর সংবিধান, এইটা আওয়ামী লীগ বেচতে বেচতে পুঁজি শেষ হয়ে গেছে। এই মাল আপনি শেয়ার মার্কেটে আর বেচতে পারবেন না। দেশে পুরাতন আমলের একটা আওয়ামী বয়ানকে আবার ফেরত এনে এস্টাবলিশ করবার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে কিছু ছাত্রী বুদ্ধিজীবী বাইর হয়েছে যারা ৫ তারিখের পরে সাডেনলি বিএনপি হয়ে গেছে। এরা বিভিন্ন ইভেন্টে, টকশোতে, গণমাধ্যমে গিয়ে এবং তাদের প্রোফাইল টিকচারও চেঞ্জ করেছে। এবং আমরা দেখেছি এগুলো যে কীভাবে হাইব্রিড লোক আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগকে ডুবাইছে। ঠিক একই রকম দেখতে পাচ্ছি যে একটা ছাত্রী বুদ্ধিজীবিতা শুরু হয়েছে, যার মূল সমালোচনার জায়গা হচ্ছে এই আমলে যত ফেলিয়ার আছে তার প্রত্যেকটার জন্য ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনে ১.৫ বছরকে দায়ী করা এবং কন্টিনিউয়াসলি ইউনূস সরকারকে ব্লেম দেওয়া, তার বৈধতা প্রশ্ন করা, ইউনূস সরকার আসলে ঠিক কাজ করেছে কিনা, সে সরকার হিসাবে দেশকে রাইট ট্র্যাকে নিয়েছে কিনা, ইভেন আমাদের আরও যারা প্রতিবেশী আছে পাকিস্তান সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করা, সেখানে দুই দেশের ভিতরে যে বাণিজ্য চুক্তি হয়েছে অথবা প্রতিরক্ষা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে অথবা এই ঢাকা করাচি যে বিমানের ফ্লাইট চালু হয়েছে, এর প্রত্যেকটা জিনিসকে প্রশ্নবিদ্ধ করা এবং এইটাকে সিকিউরিটি ফ্রেমের মধ্যে নিয়ে আসা। এটা এক্স্যাক্টলি হচ্ছে যে দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে স্ক্যান করা কন্টিনিউয়াসলি, যেটা আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে গত ৫.৫ দশকে কন্টিনিউয়াসলি দেখেছি যে আওয়ামী লীগ, জাতীয় পার্টির মতো যে রাজনৈতিক দলগুলো আছে তারা যতটা রাজনৈতিক দল দেশের জন্য, তার থেকে বেশি হচ্ছে তারা জাতীয় নিরাপত্তার হুমকি ছিল এবং তারা সবসময় দিল্লির চোখ দিয়ে শত্রু মিত্র তৈরি করত। তারা কোনো সম্পর্ককে স্বাভাবিক করতে দেবার কোনো স্পেস দিতে চায় না। ঠিক একইভাবে দেখেন যে এই তর্কগুলো কিভাবে উঠছে যে ইউনূস সরকার দেশের অর্থনীতির ১২টা বাজায় গেছে, ইউনূস সরকার দেশে কোনো বিদেশি বিনিয়োগ আনতে দেয় নাই অথবা আসে নাই ইউনূস সরকারের সময়, ইউনূস সরকার পুলিশের পোশাকটা পর্যন্ত চেঞ্জ করছে, পুলিশের মতামত নেয় নাই, ইউনূস সরকার হামের টিকার মিসম্যানেজমেন্ট করে দিয়ে গেছে, সিরিঞ্জ কেনার মতো কোনো টাকা দেয় নাই, ইউনূস সরকার ইসলামপন্থীদেরকে শক্তিশালী করে দিয়ে গেছে যেন জামাত শিবির হুজুররা সংসদে আসতে পারে, ইউনূস সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাই, ইউনূস সরকার প্রশাসনে যেই বাণিজ্য হয়েছে এগুলো ছাত্রদেরকে করতে দিয়েছে। মানে গত ১৭-১৮ মাসে ইউনূস সরকারের কোনো ভালো দিক তাদের কাছে নাই। তারা এই পুরো সময়টাকে প্রশ্নবিদ্ধ করছে। এখন আপনারা মনে করে দেখেন ২৪-এর ৫ই আগস্টের পরে ইউনূস সরকারকে সবচেয়ে বেশি আন্ডারমাইন করেছে কারা? দিন রাত, মাসের পর মাস। একটা হচ্ছে দিল্লি থেকে, ইন্ডিয়া থেকে কন্টিনিউয়াসলি ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ক্যাম্পেইন করেছে এবং আরএসএসের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা দেখেছি, বিজেপির বিভিন্ন প্ল্যাটফর্ম দেখেছি, আওয়ামী লীগের লোকজন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এই কাজগুলো করেছে, হাসিনাকে নিজেকে প্রমোট করেছে ইন্ডিয়ান গণমাধ্যম ব্যাপকভাবে এবং তারা কন্টিনিউয়াসলি ইউনূস সরকারকে কীভাবে আন্ডারমাইন করা যায় বাংলাদেশে এবং দেশের বাইরে। আপনাদের মনে থাকার কথা যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে একটা সংগঠন, একটা ফ্যাসিস্ট এবং ধর্ম নামে একটা ধর্মবিদ্বেষী সংগঠন, যারা সারা বাংলাদেশে হিন্দু নির্যাতনের কাল্পনিক তথ্য, গল্প এগুলো ইংলিশে করে ছবি দিয়ে বিভিন্ন সময়কার ব্রিটিশ পার্লামেন্টে, আমেরিকাতে, কংগ্রেসে দিয়েছে, যেটা নিয়ে ওখানে তারা একটা মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ক্রিয়েট করেছে, পার্লামেন্টে মিথ্যাচারের বিতর্ক তৈরি করেছে। ইভেনচুয়ালি সরকার যখন এগুলো ইনভেস্টিগেট করে আবার কাউন্টার রিপোর্ট জমা দিয়েছে, তখনকার ওইসব দেশের মানুষজন বুঝতে পেরেছে যে আসলে বাস্তবতাটা কী। তো ঠিক এক্স্যাক্টলি দেখেন যেই ক্যাম্পেইনটা গণ অভ্যুত্থানের বিপক্ষে শত শত শহীদ যে নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশ করবার জন্য রক্ত দিয়েছে, সেইটাকে কন্টিনিউয়াসলি হেয় করা, ছোট করার জন্য চেষ্টা করেছে যারা, আজকে এক্স্যাক্টলি বিএনপির এই ছাত্রী বুদ্ধিজীবীরা খুবই লো আইকিউ লোক এবং এদের অধিকাংশ হচ্ছে চিন্তায় বাকশালী এবং শাহবাগী, দিল্লির গোলাম, এই পুরো সেট।
যারা ঐতিহাসিকভাবে হচ্ছে বাংলাদেশকে দিল্লির করত রাজ্য বানাতে চায়, এই রকম ফ্রেমে তারা চিন্তা করে, দিল্লির ফ্রেম দিয়ে চিন্তা করে আমার বন্ধুকে, আমার শত্রুকে আমার এই চীনের তিস্তা প্রকল্প হইতে দেয়া যাবে না, পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করা যাবে না, আমাদের দক্ষিণ এশিয়ার যে নেইবারহুডকে নিয়ে যে সার্ক করা হয়েছে এই সার্ককে শক্তিশালী করতে দেয়া যাবে না, ভারত বিরোধী যে রাষ্ট্র এবং সরকার তৈরি হচ্ছে নেপালে, শ্রীলঙ্কায়, মালদ্বীপে, এর প্রত্যেকটাকে নিয়ে একটা নতুন করে সম্পর্ক নতুন করে তৈরি করা, সেটা করতে দেওয়া হবে না। তাহলে সব কিছু মিলিয়ে দেখেন দিল্লির চোখ দিয়ে দেখবার যে বুদ্ধিজীবিতা, এই বুদ্ধিজীবিতা আমরা নতুন করে দেখতে পাচ্ছি এবং এর প্রত্যেকটার পারপাস দেখবেন এক্স্যাক্টলি ঠিক আওয়ামী লীগের বয়ানকে ফেরায় নিয়ে আসা। বিএনপির সংকট হচ্ছে তার নিজস্ব শহীদ জিয়ার যে রাজনীতি, এই রাজনীতিটা বোঝা এবং অন্তর থেকে ধারণ করার মতো বিএনপিতে নেতা নাই, বিএনপিতে বুদ্ধিজীবী নাই। তাকে যেটা করতে হয়েছে, তাকে এখন বাম বুদ্ধিজীবীদের আশ্রয় নিতে হচ্ছে এবং এমন এমন ভয়ঙ্কর লোকদেরকে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির নেতারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, যারা দিন শেষে কোনোদিন এই বিএনপির রাজনীতি, শহীদ জিয়া, বেগম জিয়া, জিয়া পরিবার, এই জাতীয়তাবাদী ব্লককে ধারণ করেন না, তারা বিশ্বাস করেন না। যে সকল গণমাধ্যম, যে সকল প্রতিষ্ঠান, যে সকল ব্যক্তির সাথে বসে চা খাচ্ছেন, এরা ভয়ঙ্করভাবে হচ্ছে প্রো ইন্ডিয়ান এলিমেন্ট অ্যাসেট এবং এই অ্যাসেটগুলো হচ্ছে আজকে জাতীয়তাবাদী ফ্রন্টের সবচেয়ে বড় বুদ্ধিজীবী এবং এরা যখন বিএনপিকে ডুবাবে, এই বিএনপির নৌকা আপনি তুলে ধরতে পারবেন না। তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ফেলিয়ার আছে নিঃসন্দেহে, তাদের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা ছিল, অনেক প্রত্যাশা তারা পূরণ করতে পারেন নাই, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে বাংলাদেশের সবচেয়ে সফল, মানে চিন্তার জায়গা থেকে, অনেস্টির জায়গা থেকে, করার জায়গা থেকে, চেষ্টার জায়গা থেকে, আন্তরিকতার জায়গা থেকে, নিষ্ঠার জায়গা থেকে যদি কোনো সফল সরকার থেকে থাকে, সেটা ডক্টর ইউনূসের সরকার। এবং তাকে কেউ কাজ করতে দেয় নাই, বাংলাদেশের সব রাজনৈতিক দল কন্টিনিউয়াসলি তাকে অসহযোগিতা করেছে, উস্কানি দিয়ে দিয়ে কন্টিনিউয়াসলি নির্বাচন দেন, তাড়াতাড়ি দেন, এখনই দেন, আজকেই দেন, মানে আর পরে যাওয়া যাবে না, এখনই ঘোষণা করেন, না ঘোষণা করলে আমরা মিছিল মিটিং করতে দিব না, আমরা অমুকরে লালায়া দিব। শত শত আন্দোলন বাংলাদেশের, বৈধ অবৈধ, ন্যায্য অন্যায্য, আওয়ামী উস্কানি, তারপরে ডিপ স্টেটের বিভিন্ন ক্ষমতার ভরকেন্দ্রের জায়গা থেকে উস্কানি, গণমাধ্যমের অসহযোগিতা, সব কিছু মিলে বাংলাদেশের এই রাষ্ট্রের ক্ষমতার জায়গায় যারা বসে আছেন তারা কেউই 24কে মেনে নিতে পারেন নাই, গণ অভ্যুত্থানকে তারা ধারণ করেন না। যারা ধারণ করেন না তারাই আবার অন্তর্বর্তীকালীন সরকারকে দিনরাত ছোট করছেন, হেয় করছেন, আন্ডারমাইন করছেন এবং করছেন কি চেতনার ভাষা দিয়ে, কোনো যৌক্তিক সাবস্ট্যান্টিভ কনভারসেশন নাই, কিন্তু তাদের সব কিছু হইল চেতনায় ভরপুর। কিন্তু তারা বুঝতে ভুলে গেছেন যে মুক্তিযুদ্ধ ব্যবসার ইনকিলাবি হয়ে গেছে, চেতনা ব্যবসা, ৭১-এর যুদ্ধ, ৭২-এর সংবিধান, এইটা আওয়ামী লীগ বেচতে বেচতে পুঁজি শেষ হয়ে গেছে। এই মাল আপনি শেয়ার মার্কেটে আর বেচতে পারবেন না। বাংলাদেশে নতুন যে লড়াই হয়েছে, এই লড়াইটা হচ্ছে একটা আকাঙ্ক্ষার লড়াই। এই আকাঙ্ক্ষার লড়াইটা ৭১-এও ছিল, কিন্তু আওয়ামী লীগ কেনাবেচা করে আকাঙ্ক্ষাটাকে ধ্বংস করে দিয়েছে। ২৪-এর তরুণরা আবার মনে করায় দিয়েছে যে আমাদের একটা আকাঙ্ক্ষা আছে। অতএব সেই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকার সিরিয়াসলি তার জায়গাতে কাজ করবার চেষ্টা করেছে। তাই আমরা দেশবাসীকে অনুরোধ করছি, ২৪-এর সেই ফেনোমেনন আপনারা ভুলে যাবেন না, আপনারা ২৪-এর পক্ষে থাকেন এবং মাথায় রাখবেন ২৪-এর গণ অভ্যুত্থানটা কিন্তু শেষ হয় নাই, এটা একটা অসমাপ্ত স্টেজে যুদ্ধবিরতির মতো অবস্থায়, সিজফায়ারের মতো অবস্থায় আছে এবং সকল লক্ষণ বলছে যে বাংলাদেশে সেরকম একটা মোমেন্ট আগামী দিনগুলোতে আবার আসবে এবং সেই সময়ে যেন আমরা শত্রু মিত্র চিনতে ভুল না করি। কারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদির শত্রু, গণমাধ্যমে, আমলাতন্ত্রে, আমাদের টোটাল ক্ষমতার ভরকেন্দ্রের প্রত্যেকটা জায়গায়, বুদ্ধিজীবিতার জায়গা থেকে কারা কারা নতুন করে পুরাতন সেই মদ, আওয়ামী মদ, সেই দিল্লির আধিপত্যবাদের মদ নতুন করে আবার ফিরায় নিয়ে এসে জাতিকে আসক্ত করতে চায়। আমরা চাইব বাংলাদেশের স্বাধীনচেতা জনগোষ্ঠী, আজাদি এবং ইনসাফের পক্ষের জনগোষ্ঠী সচেতন থাকবেন এবং সজাগ থেকে বাংলাদেশের লাল পতাকার, এই লাল সবুজের পতাকাকে পাহারা দিয়ে রাখবেন। ধন্যবাদ।